আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রাতে ইসরায়েল হামলা চালিয়ে গেলে আলোচনা নয় বলে ইরানের হুঁশিয়ারি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 4 গ্রাম প্লাবিত, পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দোষারোপ। বিভিন্ন প্রকল্পের ভৌতিক ব্যয় কমিয়ে জ্বালানি খাতের বকেয়া পরিশোধ, বৈদেশিক ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসায় সরকারের অগ্রাধিকার। চীন থেকে বোয়িংয়ের স্বল্প ব্যবহৃত এয়ারক্রাফট কিনতে বিমানের উদ্যোগ, রুট বাড়ানোর পরিকল্পনা জানালেন চেয়ারম্যান পর্ষদ। রাজধানী খামারবাড়িতে চলছে জাতীয় ফল মেলা, নানা জাতের স্বাদ ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের সমারোহে মুগ্ধ দর্শনার্থীরা। এবং ড্রয়ের পথে এগুচ্ছে গল টেস্ট, চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 187 রানের লিড। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ফ্রান্সে লুবুর্জে 55তম ইন্টারন্যাশনাল প্যারিস এয়ার শোর খবর। মেসি ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্ম্যাক্স। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। টানা 8 দিন ইরান ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেনেভায় বৈঠক করবেন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও জরুরি বৈঠক হবে। তবে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে কোনো ধরনের আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানে আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেবে কিনা তা আগামী 2 সপ্তাহের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। আরো জানাচ্ছেন সুব্রত গাইন। অষ্টম দিনের মতো চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। হামলায় তেহরানের আবাসিক ভবন, একটি হাসপাতাল ও পরমাণু স্থাপনা সহ বিভিন্ন জায়গায় হামলার দাবি করে তেল আবিব। এমনকি হামলায় ইরানের একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান। পাল্টায় ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে তেহরান। বীরসেবা শহরে চালানো হামলায় 7 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা। পারমাণবিক ইস্যু নিয়ে শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ইরানে হামলা চালিয়ে গেলে কারো সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নয় বলে জানিয়েছেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইরানে আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেবে কিনা তা আগামী 2 সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় ট্রাম্প ব্যক্তিগতভাবে ইরানে হামলার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। আলোচনা বসার আগেই ইরানে হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাইজ। তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থার সব প্রতীক এবং রেভলিউশনারি গার্ডের ক্ষমতার কেন্দ্রগুলোতে ইসরায়েল আঘাত হানবে। এদিকে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে মুখ খুলেছেন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাশেম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে তা শুধু ইরানের নয়, বরং পুরো অঞ্চলের জনগণের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসন।
হিজবুল্লাহ ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 4টি গ্রাম প্লাবিত হয়েছে। ভয়াবহ বন্যার বছর না পেরুতেই আবারও বাঁধে ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। ভাঙন কবলিত স্থানগুলো মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রিয় দর্শক, প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সৈয়দ মাদি অদিতের রিপোর্টে। ভয়াবহ বন্যার 1 বছর না যেতেই আবারও ভাঙনের কবলে ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বৃহস্পতিবার রাতে মুহুরী নদী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে যায় কয়েকটি গ্রাম। উত্তর বড়াইয়া গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মুরগির খামার। আমার বর্তমানে 3000 মুরগি রেডি ছিল, বর্তমানে একটাও নাই, সব চলে গেছে পানিতে। মুরগি এখন মারা পানি টানি আছে, আর কিছু নিয়ে গেছে। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। টেকসই বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের বাড়িঘরে পানি উঠে গেছে, আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। আমরা চাই ভালোভাবে একটা বেড়ি বাঁধ তৈরি করার জন্য। ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িতে পানি উঠছে, পানির ভিতরে আমার বাড়িটা এই অবস্থা করে রয়েছে। প্রত্যেক বছর আমরা এইভাবে কষ্ট করতেছি। সারা রাত রাস্তার উপরে আসছিলাম, খাওয়া দাওয়া নাই, কোনো দিনের বস্ত্র নাই, কিছু নাই। ভাঙন কবলিত এলাকায় বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ সময় পানি চলার পরে বিভিন্ন জায়গায় ভাঙন ঝুঁকি দেখা দেয়। আমরা স্থানীয় জনগণ আমাদের যে সমস্ত ভাঙন রোধ করার টুলস আছে তা দিয়ে আমরা ভাঙন রোধ করার চেষ্টা করি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জ্বালানি খাতে সরকারের এখন আর বকেয়া নেই। বিভিন্ন প্রকল্পের ভৌতিক ব্যয় কমিয়ে বকেয়া শূন্য নামিয়ে আনার দাবি করেছে সরকার। সরকার বলছে মাত্র 5টি বিভাগের ব্যয় সংকোচন করে বকেয়া পরিশোধ করা হয়েছে। মোস্তাফা মল্লিকের রিপোর্টটি দেখুন। দেশের বিদ্যুৎ জ্বালানি খাত গত 3 বছর ধরে আছে বকেয়া অর্থ পরিশোধের লাগাতার চাপে। এই খাতে গেল সরকারের রেখে যাওয়া বকেয়া বিলের পরিমাণ প্রায় 47,000 কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা 40,000 কোটি টাকা, আর গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোর বকেয়া প্রায় 7,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ পেতে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা বিভিন্ন সময়ে সরকারের প্রতিনিধির সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ করেও বকেয়া অর্থ বুঝে পায়নি। বিভিন্ন প্রকল্প থেকে ব্যয় কমানোর নির্দেশ দেয় সরকার। নির্দেশনার পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ব্যয় সংকোচন করা হয় প্রায় 10,854 কোটি টাকা। সেতু বিভাগে ব্যয় সংকোচন হয় 7,537 কোটি টাকা। এভাবে 5টি বিভাগ থেকেই 46,000 কোটির বেশি টাকা কমিয়ে আনা হয়। রেলপথ মন্ত্রণালয়, তারপরে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, এই যে বিভাগগুলো গত 10 মাসে বিভিন্ন প্রকল্প থেকে এই 5টা বিভাগে আমরা প্রায় 46,308 কোটি টাকা সেভ করা হয়েছে। এই অর্থ ছাড়াই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এই অর্থ দিয়ে মেটানো হয় বকেয়া। আমাদের জ্বালানি খাতে যে দেনাটা আছে, দেনাটা পরিশোধ করা হয়েছে। হ্যাঁ, যে কারণে এই মুহূর্তে বৈদেশিক জ্বালানি খাতে আমাদের সরকারের দেনার পরিমাণ 0। এটা আমি শুধু আপনাকে 5টা মন্ত্রণালয় ও বিভাগের হিসাব দিলাম। আমরা যদি সবগুলো মন্ত্রণালয়ের হিসাব পাই তাহলে অঙ্কটা আরো অনেক বড় হবে। আবুল কালাম আজাদ বলছেন, বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলান। জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলা আয়োজিত যুব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। নির্বাচনের কথা বললে কেউ কেউ গোস্বা করে জানিয়ে তিনি আরও বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। সরকার আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ করে আলাল বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না।
একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, যখন তখন কৈফিয়ত চাইতে পারে এই কাজটি কেন হলো না, এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না, আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপি নেতা কথা বলছিলেন। চীন থেকে এয়ারক্রাফট কিনতে চায় বিমান। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী চ্যানেল আইকে বলেছেন, চীনের বিভিন্ন এয়ারলাইন্সে স্বল্প ব্যবহৃত বোয়িংয়ের ড্রিম লাইনার সিরিজে 6 থেকে 7টি এয়ারক্রাফট কিনতে আগ্রহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রিপোর্টে আরও জানাচ্ছেন চকর মালিথা। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে এয়ারক্রাফট আছে 19টি। এর মধ্যে আমেরিকার বোয়িংয়ের বিভিন্ন সিরিজের এয়ারক্রাফট 14টি আর কানাডার -8 আছে 5টি। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলে বিমানের গন্তব্য এখন 23 রুটে। এয়ারক্রাফটের কারণে বর্তমান রুটে ফ্লাইট বাড়ানো বা নতুন রুট চালু করতে পারছে না বিমান। এজন্য এয়ারক্রাফট কেনার পরিকল্পনা নিয়ে চ্যানেলের সঙ্গে কথা বলেছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। এয়ারক্রাফট আমাদের এয়ারক্রাফট শর্টেজ, তো এই যেমন চায়নার 2টা কোম্পানি এয়ারক্রাফট বিক্রি করবে, তো আমরা অনেক চেষ্টা করছি। ইভেন চিফ অ্যাডভাইসার সাহেব গেছিলেন সময় ওনাকে আমরা বলেছিলাম যদি চাইনিজ ফাইন্যান্সিংয়ে গভর্নমেন্ট ফাইন্যান্সিংয়ে যদি আমাদেরকে দিতে পারে। চাইনিজ যেহেতু বোয়িংয়ে পাওয়া যাচ্ছে, কাজে আমাদের বোয়িংটাই নিতে হবে, আমাদের কোনো অসুবিধা নেই। কেমন পুরনো সেগুলো এয়ারক্রাফটগুলো? এগুলা 8-10 বছরের পুরনো হবে। নতুন এয়ারক্রাফট কিনা খুব ভালো, বাট নতুন এয়ারক্রাফটের যে দাম। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের জন্য নতুন এয়ারক্রাফট দিয়ে একটি ফিট প্ল্যান করার পরিকল্পনা বিমানের। কারণ ওরা জাস্ট এখন বলেছে তাদের ইন্টেনশন যে তারা বিক্রি করতে চায়, দে আর আস্কিং ফর বিডস। তো আমরা দরখাস্ত দিয়েছি, তা আমাদেরকে তারা যদি ইনক্লুড করে। বহরে নতুন এয়ারক্রাফট যুক্ত হলে বিমান ব্যবসায়িক দিক দিয়ে আরও লাভবান হবে বলে মনে করেন বিমানের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক। চাইনিজ এই কোম্পানির কাছ থেকেই এয়ারক্রাফট কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রক্রিয়া চলমান, প্রক্রিয়া শেষ হলে এবছরের শেষ নাগাদ 6 থেকে 7টি এয়ারক্রাফট কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চকর মালিথা, চ্যানেল আই, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আজ বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প বাংলাদেশের কক্সবাজারে উখিয়া ও টেকনাফ। মিয়ানমারের সেনা নির্যাতন গণহত্যা থেকে বাঁচতে 2017 সালের 25শে আগস্ট থেকে 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগে থেকে আরও 4 লাখের রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। নাগরিকত্ব, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার নিশ্চয়তা নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বিশ্ববাসীর সহযোগিতা চায় রোহিঙ্গারা। তবে মিয়ানমারের সামরিক জান্তার নানান অজুহাত এবং রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়েছে। প্রিয় দর্শক, কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সরওয়ার আজম মানিক। 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। এর আগে থেকে আসা কক্সবাজারের উকিয়া ও টেকনাফের 33টি ক্যাম্প এবং ভাসানচরের আশ্রয়ন প্রকল্প মিলিয়ে বর্তমানে রয়েছে 12 লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলসহ রাখাইনের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির দখলে। দুপক্ষের সংঘাতের কারণে রাখাইনে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে। মিলিটারি জান্দাই আরার মারাইয়া এনুজি আরার মারাইয়া আরার দেশ ন আরা জানবাসা বলে আসি আশ্রয় লইয়ে বাংলাদেশে আশ্রয় দিয়ে আরা এ ঐতিহ্য যাই বললা বলি স্যার আর তেলটাই তো মনে হয়। জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব প্রদান, স্বাধীনভাবে চলাচলের সুযোগ দিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে সোচ্চার রোহিঙ্গারা। রোহিঙ্গা খুলে বেকুন না আর কানা জেবইল্লা, কিন্তু আগে যে দিল্লা খাড়ি মারি নিয়ালে বাংলায় ফিরে মফুজা তুলি দিবে যে হেন্ডিল্লা আইন্ডা আনো বরবান যাই বললা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ করছে। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক, এটা চান স্থানীয় জনপ্রতিনিধিরা। সবাই যদি সহযোগিতা করে, আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন হোক, সেটি আমরা স্থানীয়রা আমাদের প্রত্যাশা হচ্ছে সেটি। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা জানান, রাখাইনের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। মিয়ানমার 8 বছরে নানা অজুহাতে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। যে শরণার্থী দিবস উপলক্ষে ইউএনএইচসিআর রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। এক রোহিঙ্গা ছেলে একটা রচনা লিখেছে,
তার অডিয়েলের বর্ণনা দিয়েছে, ইংরেজি রচনা। লাস্টে সে বলেছে যে মাই হোপ দ্যাট আই উইল বি ব্যাক ইন মাই সুইট হোম। বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থার প্রতি সহানুভূতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতি বছর 20 জুন পালিত হয় বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গাদের প্রেক্ষাপটে দিবসটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। বৈচিত্র্যময় ফলের সমাহার নিয়ে রাজধানীতে চলছে জাতীয় ফল মেলা। দেশি ফল প্রদর্শন ও বিভিন্ন ফলের গাছ লাগাতে সচেতনতা বাড়ানোর জন্য 3 দিনের এই মেলার আয়োজন। দর্শনার্থীরা বলছেন, মেলায় পুষ্টিগুণ সমৃদ্ধ অনেক ফল ও ফলের গাছ রয়েছে যেগুলো সচরাচর দেখা যায় না। আরো জানাচ্ছেন মাসুদ শাকিল। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণ, বাহারি ফলের বৈচিত্র্যময় সমাহার। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজক। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলায় 26টি সরকারি ও 49টি বেসরকারি মিলিয়ে 75টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ঘরে বা বাড়িতে যেখানে সুযোগ আছে এই চারাগুলি সংগ্রহ করে যাতে এরা আমাদের যে ফলে আরও সমৃদ্ধ করতে পারে। বিভিন্ন এলাকার যেগুলো হচ্ছে লোকাল ভ্যারাইটিগুলো, সেগুলো হচ্ছে আমরা শিশুদের কাছে প্লাস আমাদের সাধারণ জনগণের কাছে পরিচিত করার জন্য নিয়ে এসছি আর কি। এখানে আমাদের প্রায় 40 ধরনের ফলমূল আছে যেগুলো বিদেশে রপ্তানি হয়। কাঁঠালটা সবচেয়ে বেশি নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়া থেকে আমরা রোধ করতে পারি, সেই দিক থেকে আমরা এই যে বিভিন্ন রকম কাঁঠালের আইটেম আমরা করেছি। মেলায় আম, কাঁঠাল, লিচু, আনারস সহ ঐতিহ্যবাহী ফল যেমন রয়েছে, তেমনি রয়েছে নতুন ফলের জাত। ফলের পাশাপাশি ফলের প্রক্রিয়াজাতকরণ নিয়ে দর্শনার্থীদের অবহিত করছে স্টলগুলো। ভালোই লাগছে, এখানে বিভিন্ন ধরনের ফল আছে। জাম কিনলাম, ড্রাগন ফল কিনলাম, হরেক ধরনের ফল দেখা যাচ্ছে। অনেক ভালো লাগছে, অনেক রকমের ফল ফ্রুট দেখছি। এত ধরনের ফল যে মানে আমাদের দেশে উৎপাদন হচ্ছে, এগুলো খুব ভালো লাগছে। অনেকে ফল কিনছেন, আবার কেউ কেউ শিশুদের এনেছেন দেশি ফল চেনাতে। বাচ্চাদের দেখাতেই বিশেষ করে নিয়ে আসলাম, ওরা তো অনেক ফল চেনে না। আম, কাঁঠাল, ড্রাগন, লেবু আর অনেক কিছু দেখেছি। সবচেয়ে সুন্দর লাগছে কি দেখে? সব থেকে সুন্দর লাগছে আমার সবকিছুই। শনিবার পর্যন্ত মেলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই। দেশীয় ফল গাছের চাষ দেশময় ছড়িয়ে পড়ুক, দেশের ফল রপ্তানি হোক বিশ্বজুড়ে। জাতীয় ফল মেলা 2025 থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। গল টেস্টের দ্বিতীয় ইনিংসেও দাপট দেখিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 187 রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের 495 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 485 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 177 রান নিয়ে দিন শেষ করেছে টিম টাইগার্স। স্পিনার নাঈম হাসান টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার 5 উইকেট নিয়েছে। তানভীর আহমেদের রিপোর্ট। দেশের বাইরে প্রথমবার বোলিংয়ের সুযোগ পেয়েই 5 উইকেট নিলেন স্পিনার নাঈম হাসান। বাংলাদেশকে এনে দিলেন 10 রানের লিড। লাঞ্চে যাওয়ার সময় 30 রানে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। ক্রিজে ছিলেন শ্রীলঙ্কার 2 সেট ব্যাটার কামিন্দো মেন্ডিস ও মিলান রত্নায়েকে। দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়ে 15 রানে শ্রীলঙ্কার শেষ 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ। মেন্ডিস ও মিলান রত্নায়েকের 84 রানের পার্টনারশিপে স্বাগতিকদের প্রথম ইনিংস থামে 485 রানে। 8 বাউন্ডারি ও 1 ছক্কায় মেন্ডিস 87 রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 24 রানেই ওপেনার এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বিজয়। তার ব্যাট থেকে এসেছে মাত্র 4 রান। মুমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি, 14 রান করে ধরেছেন প্যাভিলিয়নের পথ। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের 68 রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ 50 করে সাদমান আউট হন ব্যক্তিগত 76 রানে।
এরপর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান শান্ত তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। চতুর্থ দিন শেষে মুশফিক 22 রানে ও শান্ত 56 রানে অপরাজিত আছেন। গলের এই ব্যাটিং প্যারাডাইসে এখন পর্যন্ত 3টি সেঞ্চুরি আর 5টি হাফ সেঞ্চুরি হয়েছে। দুই দল মিলে করেছে 1157 রান। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, গাজা ইসরায়েলি হামলায়। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। যুক্তরাজ্যে লন্ডনে বাঙালি কমিউনিটিতে অনুষ্ঠিত হয়েছে কোশ্চেন টাইম অনুষ্ঠান। লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বাংলাদেশ হাই কমিশনের নানা বিষয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্টটি দেখুন। বাঙালি অধ্যুষিত এলাকার একটি স্থানীয় হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় কমিউনিটি কোশ্চেন টাইম। অতিথি ছিলেন যুক্তরাজ্য লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। তিনি ব্রিটিশ বাংলাদেশিদের কাছে এই 5 মাসে তার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। উত্তর দিয়ে বাংলাদেশ সম্পর্কে যে বর্তমানে যে ভুল প্রচারণা চলছে সেটা নিরসনের চেষ্টা করেছি এবং সংসদের বিভিন্ন এমপি তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, তাদের সাথে আমি নিয়মিত সাক্ষাৎ করছি। প্রেস ক্লাবের একজন সদস্য সরকার সম্পর্কে প্রশ্নের উত্তরে প্রেস মিনিস্টার আকবর হোসেন তার জবাবদিহিতা করেন। তার মন্তব্য করেছেন যে অবৈধ সরকার কি বিতর্কিত সরকার। আমার মনে হয় এটা একটা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি রেসপন্স দিচ্ছি যে বাংলাদেশে 1,500 মানুষ রাস্তায় গুলি খেয়ে মারা গেছে, 2,500-এর বেশি মানুষ আহত হয়েছে। সেই দেশের মানুষ যে সরকারকে ইনস্টল করেছে তাদেরকে যদি বিতর্কিত সরকার বলা হয়, হয়তো আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে, আপনি ফ্রি টু এক্সপ্রেস এভরিথিং, কিন্তু বিষয়টা আপনার ভেবে দেখা দরকার। রেমিটেন্স, বাংলাদেশে শাকসবজি আমদানি, পাসপোর্ট সংক্রান্ত, পাওয়ার অ্যাটর্নি, বাংলাদেশ হাই কমিশনের নানা অনিয়মের কথাও তুলে ধরেন প্রশ্নকর্তারা। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। গাজায় ইসরায়েলি হামলায় 92 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ত্রাণের অপেক্ষায় থাকা 16 ফিলিস্তিনি রয়েছে। নেটজারিম করিডোরের কাছে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ নেওয়ার জন্য ওই এলাকায় জড়ো হয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত মানুষ। বেশ কিছুদিন ধরেই খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম জল রং। সরকারি অনুদানে নির্মিত ও মানব পাচারের গল্প নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রানা। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ হক, কায়েসার জু এবং শহীদুজ্জামান সেলিম। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। আটচল্লিশটি দেশের অংশগ্রহণে ফ্রান্সের লুবুর্জে চলছে 55তম ইন্টারন্যাশনাল প্যারিস এয়ার শো। বিশ্বের নামি দামি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করছে নিজেদের সর্বাধুনিক উদ্ভাবন এবং আগামী দিনের প্রযুক্তির ঝলক। 16 থেকে 22 জুন 7 দিন ব্যাপী এই আয়োজনে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। 1909 সাল থেকে উড়োজাহাজ প্রদর্শনী বা এয়ার শো এর আয়োজন করে যাচ্ছে ফ্রান্স। এবারে 2025 সালের প্যারিস এয়ার শোতে 150টি উড়োজাহাজ প্রদর্শনের পাশাপাশি 210টি বিভিন্ন ধরনের প্লেন, আকাশে উড়ার নজরকাড়া প্রদর্শনী দেখানো হচ্ছে। বাণিজ্যিক ও সামরিক বিমান, ড্রোন, মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব উদ্ভাবন স্থান পেয়েছে এবারের মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের এই আসরে।
চলাচলের জন্য দ্রুতগতির উড়ন্ত ট্যাক্সি এবং চালকবিহীন ড্রোনের মাধ্যমে মালামাল পরিবহনের মতো আকাশযান প্রত্যক্ষ করছেন দর্শনার্থীরা। This is the all-electric Archer Midnight Air Taxi. Heathrow to London or JFK to Manhattan in just 5 to 10 minutes for the same price as an Uber. It's amazing. It's not an easy one. Obviously, it's a lot of work. Obviously, it's really exciting, and it's the realization of a dream childhood. এয়ার শোতে আগত বাণিজ্য প্রদর্শকরা বাংলাদেশের সাথেও ব্যবসায়িক সম্পর্ক করার উপর গুরুত্ব আরোপ করেন। Especially the KUH-1 has 8 kinds of variants. If Bangladesh needs any mission, we can serve the mission helicopter. বাণিজ্যিক প্লেন, যাত্রীবাহী উড়োজাহাজ এবং ফাইটার জেট সহ ভবিষ্যতের উড়োজাহাজগুলো কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় প্যারিসের এই এয়ার শোতে। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। সারা দেশে চলছে জাতীয় ফল মেলা। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় জেলায় চলছে 3 দিনের ফল মেলা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণেই এমন জলাবদ্ধতা। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এখন দেখবেন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সফলতার পর এবার বাংলাদেশেও আনুষ্ঠানিক যাত্রা শুরু করল জেনোফেক্স লাইফ সায়েন্সেস। ধানমন্ডির অ্যাপোলো জেএমআই স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে জেনোফেক্স লাইফ সায়েন্সেসের চুক্তি হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নত প্রযুক্তি ব্যবহার করে 3 বছর আগেই জানা যাবে জিনগত রোগের পূর্বাভাস। মাইক্রোবায়োমের ডিএনএ সিকোয়েন্সিং এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার এই চিকিৎসা প্রযুক্তি সুস্থতা বৃদ্ধিতে, রোগীর খাদ্যাভ্যাস এবং জীবনধারা নিয়ে নির্দেশনা দেবে। চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতায় ছিলেন অ্যাপোলো জেএমআই স্পেশালাইজড হাসপাতালের সিইও ডাক্তার তমজিদ আলম, জেনোফেক্স হেড অফ বিজনেস মমতাজ ফারুকি চৌধুরী এবং জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের আলিফ। পুরুষদের রিকার্ভ ইভেন্টের ফাইনালে যা। দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। পাবনা বিএনপি নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, এই পতনটাকে তারা সহ্য করতে পারছে না। তাই এই আন্দোলনের যিনি প্রধান আর্কিটেক্ট, এই আন্দোলনকে যিনি প্রধান পৃষ্ঠপোষকতা দান করেছেন, গোটা জাতিকে সংগঠিত করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে তারা টার্গেট করেছে। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। এবারে খেলার খবর। সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ইন্ডিভিজুয়াল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। এই ইভেন্টের ফাইনালে আলিফ 6-4 সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে। ক্যারিয়ারে আন্তর্জাতিক আসরে আলিফের এটা প্রথম স্বর্ণ জয়। ফাইনালের
প্রথম 2 সেট জিতে এগিয়েছিলেন আলিফ, পরে 2 সেট জাপানের গাকুতো জিতে সমতা আনেন। 19 বছর বয়সী আলিফ শিরোপা নির্ধারণী পঞ্চম সেটে 29-26 পয়েন্টে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণ জয় নিশ্চিত করেন। আর্চারি রিকাব পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে 179 নম্বরে থাকা আলিফ বাংলাদেশের দ্বিতীয় আর্চার হিসেবে এশিয়া পর্যায়ের প্রতিযোগিতায় স্বর্ণ জিতলেন। এর আগে 2019 সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারি লেগ 3-তে স্বর্ণ জেতেন। অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে, আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল। আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা, ভালো রেজাল্ট করো এখানে। এর ইয়াতে আর কি আমরা প্র্যাকটিস করতেছি, ওই ধারাবাহিকতায় আমাদের কোচরা, আমাদের যে স্যাররা, আমাদের যে ইয়ার আছে সবাই আমাদের ওইভাবে সহযোগিতা করতেছে, আর আমরা ওইভাবে প্র্যাকটিস করে যাচ্ছি 28 অলিম্পিক নিয়ে। আলিফকে আমাদের অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রাতে ইসরায়েল হামলা চালিয়ে গেলে আলোচনা নয় বলে ইরানের হুঁশিয়ারি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 4 গ্রাম প্লাবিত, পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দোষারোপ। বিভিন্ন প্রকল্পের ভৌতিক ব্যয় কমিয়ে জ্বালানি খাতের বকেয়া পরিশোধ, বৈদেশিক ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসায় সরকারের অগ্রাধিকার। চীন থেকে বোয়িংয়ের স্বল্প ব্যবহৃত এয়ারক্রাফট কিনতে বিমানের উদ্যোগ, রুট বাড়ানোর পরিকল্পনা জানালেন পর্ষদ চেয়ারম্যান। রাজধানী খামারবাড়িতে চলছে জাতীয় ফল মেলা, নানা জাতের স্বাদ ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের সমারোহে মুগ্ধ দর্শনার্থী। এবং ড্রয়ের পথে এগুচ্ছে গলফ টেস্ট, চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 187 রানের লিড। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।